আয়ুষ, আজকে রাতের জন্য আমার এই মেয়েকে চাই। কিন্তু ভাই ও তো, আমি কি এত কিছু শুনতে চেয়েছি? ও কে, কার মেয়ে, এগুলো আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি মানে বলেছি। আজকে ওই হবে আমার রাতের রানী। আয়ুষ মাথা নাড়িয়ে সায় জানালো। প্লিজ ছাড়ুন আমায়। আমার সর্বনাশ করবেন না। আমি মরে যাব। ছেড়ে তো দেবই। তোমাকে সারা জীবন রেখে দেওয়ার জন্য এখানে আনিনি। যাই হোক, তোমার নাম কি? রাইসা? তা রাইসা সোনা, আমার সাথে বেশি জড়াজড়ি করো না। বুঝতেই তো পারছো আমার সাথে পেরে উঠবে না। দয়া করে আমায় ছেড়ে দিন। আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। আপাতত আমার মনোরঞ্জন করো এইটুকুই বলেই ব্লাউজের ফিতা টেনে খুলে দিল ইমতিয়াজ। সারা রাত মেয়েটাকে ভোগ করে সকালে 1,000 টাকার কয়েকটি নোট মেয়েটির মুখের উপর ছুঁড়ে দিল। যা, এগুলো নিয়ে কেটে পড়। আমি টাকার জন্য আপনার সাথে রাত কাটাইনি। আপনি জোর করে আমায় ভোগ করেছেন। আপনার পাপের ফল তো আপনাকেই পেতে হবে। আপনার পাপের রাজ্যে মহাকালের আগমন ঘটবে খুব শীঘ্রই। আপনার ধ্বংস অতি সন্নিকটে। হাহা। ইমতিয়াজ খান এক রাতের জন্য তোর সাথে বেড শেয়ার করেছে। এটা তোর 7 জন্মের ভাগ্য। আবার আমাকে অভিশাপ দিচ্ছিস বেচ্ছা। যা ভাগ এখান থেকে, না হলে মেরে লাশটাও গুম করে দেব। ইমতিয়াজ খানের জন্য এগুলো কোনো ব্যাপারই না। মেয়েটা কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। ও হলো ইমতিয়াজ খান, কোটিপতি বাবার উচ্ছন্নে যাওয়া সন্তান, খান বাড়ির একমাত্র বংশধর। প্রতি রাতে নতুন নতুন মেয়ের সাথে তার বসবাস। ইরা ওঠ, এই ইরা। ইরা। অহনা। দিদি, এই কাক ভরে উঠে কি করবো রে? আর একটু ঘুমাই না। ইরা। শোন ইরা, মা যদি খেপে যায় না, তাহলে তোর কপালে দুঃখ আছে। যা, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে বই নিয়ে পড়তে বস। সকালে পড়া মনে থাকবে ভালো। পড়ালেখা করতে আমার ভালো লাগে না দিদি। পাশের ঘর থেকে আফসান আহমেদ চেঁচিয়ে উঠলেন। অহনা, ইরাকে বলে দে পড়ালেখা করতে মন না চাইলে মানুষের বাসায় কাজে যেতে। এই বাড়িতে হাত পা গুটিয়ে খাওয়া চলবে না। শুনছিস ইরা, এবার ওঠ তাড়াতাড়ি। আমার এখনো অনেক কাজ পড়ে আছে। অহনা। মেজদি কি উঠে গেছে? ছুটকি তো সেই কখন উঠেছে। আজ ওর ইন্টারভিউ আছে না? ভালোই ভালোই চাকরিটা পেয়ে গেলেই হলো। অহনা। ইরা কি এখনো উঠে নাই? হ্যাঁ, উঠে গেছি বলে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইরা। হাত মুখ ধুয়ে অজু করে নিল। বাড়িটা আহমেদ ভিলা নামে পরিচিত। 3 মেয়ে নিয়েই আফসানা আহমেদের বসবাস। স্বামী মারা গেছেন 10 বছর শেষ হয়ে এই 11 বছরে পড়ল। স্বামীর মৃত্যুর পর আফসানা আহমেদ ও বড় মেয়ে অহনা আহমেদ সংসারের হাল ধরেন। কাঁথা সেলাই, জামা সেলাই, নানান রকমের হাতের কাজ করে সংসারের খরচ ও মেজ মেয়ে অনু আহমেদ, ছোট মেয়ে ইরা আহমেদের পড়ালেখার খরচ চালাতেন। বড় মেয়ে দেখতে খাটো শ্যামলা বর্ণ হলেও চেহারা মায়াবী। মুখের মধ্যে কিছুটা বয়সের ছাপ পড়ে গেছে। কোমর পর্যন্ত চুল বিছানো। বয়স 25 কি 27 ঠাহর করা যায় না। মেজ মেয়ে যেমন দেখতে তেমন গুণী। শান্তশিষ্ট, দুধে আলতা গায়ের রং। দেহের গঠন দেখে চিকন বলা যায় না, আবার মোটাও বলা যায় না। টানা টানা চোখ, পিঠ অবধি চুল ছড়ানো। আর ছোট মেয়ে ইরা খুবই চতুর, কাজকর্মে পটু হলেও পড়ালেখায় একদম কাঁচা। 2বার এসএসসিতে রেজাল্ট খারাপ করে তৃতীয়বারের মতো আবার পরীক্ষায় বসবে। গায়ের রং দবদবে ফর্সা, চেহারাটা মায়াবী। টানা টানা চোখ, কোমর অবধি চুল। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। কথা বলায় কোনো বিরক্তি নেই। একটানা বিরক্তিহীনভাবে কথা বলাই তার স্বভাব। মা, আমি গেলাম। অনু। সাবধানে যাস। আফসানা। অনু, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি খালি গাড়ি পাওয়া যায় কি না। শাওন। না শাওন ভাই, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই গাড়ি খুঁজে নিতে পারবো। অনু। সারাদিন এত খাটাখাটুনির পরেও নিজেকে ঠিক রাখো কীভাবে অনু? শাওন। আমি আর কি করি? সব তো মাই আর দিদি করে। মৃদু হেসে বলল অনু। অনু, কিছু মনে করো না। এই টাকাটা রেখে দাও। কিছু না হয় কিনে নিও। আমতা আমতা করে বলল শাওন। শাওন ভাই, ব্যাপারটা কিন্তু আমার একটুও ভালো লাগে না। অনু, তুমি ভুল বোঝো না। এটা দিয়ে তুমি কিছু কিনে নিও। অনু শাওনকে কিছু না বলে একটা অটো থামিয়ে অটোতে চলে গেল।
অনু, তুমি শুধু ফুল হও, আমি শিশির হয়ে ছুঁয়ে দেব তোমায়। তুমি আমার মনের বাগানে খুব যত্নে রাখা ভালোবাসার ফুল। শাওন। রান্নার কাজ শেষ করে বারান্দায় কাঁথা সেলাই করতে বসেছেন আফসানা। অহনা অনুর জন্য সালোয়ার কামিজ সেলাই করতে মেশিনে বসেছে। বোনটাকে রংচটা জামাই দেখতে আর ভালো লাগছে না, তাই এবারের কাঁথা বিক্রি করে যা পেয়েছে তা দিয়ে অনুর জন্য 2টা জামার কাপড় নিয়ে এসেছে। বনে বনে এত মিল দেখে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল আফসানার। শুধু ছোট মেয়েটাই অবুঝ রয়ে গেল। হয়তো সময়ের সাথে সাথে সেও সব কিছু বুঝবে। কী রে ইরা, এবার কি পাস করবি, নাকি এবারও ডাব্বা মারবি, কোনটা? বলেই হু হু করে হেসে উঠল আক্কাস। আমি পাস করলে আপনার বাপের কি, আর ফেল করলেও আপনার বাপের কি? শোন, বিয়ে করবি আমায়, তোরে পরীক্ষায় পাস করাই দিব। আক্কাস। আয়নায় নিজেরে দেখেছেন কখনো? মাথায় তো একটাও চুল নাই। বিয়ার পরে কি আমি আপনার মাথায় ঢোল বাজাবো? পাগলি মেয়ে, চুল দিয়ে কি করবি? প্রয়োজন তো টাকার। জানিস তো আমার প্রচুর টাকা পয়সা আছে, আজকাল টাকা পয়সাই সব। তাহলে আপনি ওই টাকা পয়সাকে বিয়ে করেন আর আমার রাস্তা ছাড়েন। বলেই পাশ কাটিয়ে চলে গেল ইরা। ইমতিয়াজ, এদিকে এসো। সেলিম খান। হ্যাঁ পাপা, মাথা নিচু করে বলল। তুমি কাল রাতে ওসির মেয়ের সাথে কি করেছো? কোন ওসি? ওসি মনিরুল আহমেদের মেয়ে রাইসা মনির সাথে কি করেছো? ইমতিয়াজ চুপ করে রইল। ছি, ঘৃণা হচ্ছে আমার। তোমার নামে আবারও মামলা হয়েছে, বুঝতে পারছো? টাকা দিয়ে মিটমাট করে নাও। বলেই নিজের রুমের দিকে অগ্রসর হলো ইমতিয়াজ। আর কত বলতে পারো? টাকা দিয়ে কতগুলো মানুষের মুখ বন্ধ করব। তুমি কি কোনো দিনও ভালো হবে না ইমতিয়াজ? সেলিম খানের কথায় পাত্তা না দিয়ে নিজের রুমে চলে গেল ইমতিয়াজ। নিজের রুম বলতে এখানে শুধু দিনের বেলাই থাকে, রাতের জন্য বসুন্ধরায় নিজস্ব ফ্ল্যাট আছে তার, যেখানে নতুন নতুন মেয়ের সাথে বসবাস। বিয়ের উপযুক্ত ছেলেকে বেধম মার মারলেন আশরাফ চৌধুরী। বাবা, আপনি মেরে মেরে আমার পুরো শরীর থেঁতলে দিন, তাও আমি বলবো আমি অহনাকেই ভালোবাসি। কি দেখলে এই কালো বুড়া মেয়েটার দিকে? আমি কি দেখেছি সেটা বলতে পারবো না, তবে আমার চোখে অহনাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। হয়তো অন্য কারো চোখে অহনার সৌন্দর্য ধরা পড়বে না, কিন্তু আমার চোখ নিয়ে অহনার দিকে তাকালে বুঝতে পারতো অহনা আর অন্য মেয়ের মধ্যে কত তফাৎ। সুন্দর বলতে কিছু হয় না, যার যার চোখে নিজের ভালোবাসার মানুষটাই সব থেকে সুন্দর। এখানে সিনেমার শুটিং চলছে না জামি? বাবা, মাফ করবেন আমায়, আমি কথাটা শেষ করার আগে গালে থাপ্পড় পড়ে গেল। চোখ বন্ধ করে নিল জামি। টপ টপ করে গাল গড়িয়ে নিচে পড়তে লাগলো চোখের জল। ভালোই তো বাসি, ভালোবাসার জন্য এইটুকু মার না হয় খেলাম। আচ্ছা, ভালোবাসার পরিণতি এমন কঠোর হয় কেন? কেন সবাই ভালোবাসাকে সহজভাবে মেনে নিতে পারে না? ভালোবাসলে কেন কষ্ট পেতে হয়? ভালোবেসে ভালো থাকা কি অপরাধ? জামির মা সাহারা বেগম আশরাফ চৌধুরীকে আটকালেন। ছেলেটাকে কি একেবারেই মেরে ফেলবে? সাহারা: হ্যাঁ, ছেলে যদি কথা না শোনে, তবে অমন ছেলের প্রয়োজন নেই। এর থেকে ওর মরে যাওয়াই ভালো। আশরাফ: দিদি দিদি, জামি ভাইয়াকে আশরাফ আঙ্কেল প্রচুর মারতেছে, সাথে তোমার নামেও বারবার কি যেন বলছিল। ইরা: মায়ের সামনে কিছু বলল না অহনা, কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। আফসানা আহমেদ শুনেও না শোনার ভান ধরে কাজে মনোযোগ দিলেন। মা, তোমার কাঁথা সেলাই কতটুকু হলো? এই তো অর্ধেকটা প্রায় হয়েই এলো। মা, এই কাঁথা কালই ডেলিভারি দিতে হবে। অহনা: হ্যাঁ, অনু এলে মা মেয়ে 3জন মিলে রাতের মধ্যেই শেষ করে ফেলতে পারবো। সন্ধ্যায় জ্বর গায়ে জামি এসে হাজির অহনাদের বাসায়। গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। বিয়ের উপযুক্ত ছেলেকে কেউ এভাবে মারে জানা ছিল না। এসেই 5-7 না ভেবে সরাসরি অহনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল জামি। অহনা, তুমি রাজি থাকলে আমি তোমাকে আজই বিয়ে করব। বাসায় কেউ মেনে না নিলে তোমায় নিয়ে বহুদূরে কোথাও চলে যাব। জামি: এটা হয় না জামি ভাই। কেন হয় না? সব কেনর উত্তর হয় না। আন্টি, আপনি কিছু বলেন। জামি:
আমি কি বলবো? অহনা এখন ভালো মন্দ সব বোঝে। তাছাড়া এই সংসারের কথা চিন্তা করে কম খাটাখাটনি করেনি মেয়েটা। ও যা চাইবে সেটাই আমার মতামত। আফসানা, অহনা এভাবে ফিরিয়ে দিও না আমায় প্লিজ। জামি, ছেলেটার এমন আকুতিতে মায়া হলো আফসানা আহমেদের। ছেলেটা শিক্ষিত, শহর থেকে লেখাপড়া করে এসেছে, আর আজই কিনা অশিক্ষিত গ্রাম নিন্দা মেয়ের কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে। সত্যি ভালোবাসার রূপ টাকা পয়সা জাতি বর্ণ দেখে হয় না, ভালোবাসা তো ভেতর থেকে আসে, মায়া ভালো লাগা শ্রদ্ধা বোধ থেকেই। আফসানা আহমেদ অহনার উদ্দেশ্য বললেন, তুমি আরেকটু সময় নিয়ে ভেবে দেখতে পারো। অহনা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জামি, তুমি বরং 2 দিন পর তোমার উত্তরটা জানতে এসো। তোমার উত্তর যাই হোক অহনা, আমি কিন্তু হ্যাঁ সূচক কিছু শুনতে চাই। বলেই আফসানা আহমেদের দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম বলে চলে গেল জামি। ইরাকে পড়তে বসিয়ে অহনা অনু আফসানা মিলে কাঁথা সেলাই করতে বসেছে। ইরা পড়ালেখা ছেড়ে খাতার চারপাশে নকশা করতে ব্যস্ত। কখনো বা নিজের ফিউচার প্ল্যান করতেছে, এইভাবে ডাক্তার হবে, কখনো বা উকিল, আবার কখনো পুলিশ, আর নয়তো শিক্ষিকা, আবার কখনো সব প্ল্যান ছেড়ে ছুড়ে ভাবে না পড়ে কোনো মতে পাশ করলেই হলো। রাত 10টা নাগাদ কাঁথা সেলাই শেষ করে ইরার রুমে গিয়ে দেখেন ইরা চেয়ারে বসে পড়ার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে কাঁদা। আফসানা আহমেদ ইরার চুল টেনে ধরলেন। পড়তে বলেছিলাম ইরা, ঘুমাতে বলিনি। ইরা মস্তিষ্কের জানান দিল, ইরারে আজকে তুই শেষ। চোখ না খুললেই দ্রুত মাথা তুলে বসে পড়ল ইরা। পড়া কত দূর হলো? পড়ি নাই মা। কেন পড়স নাই? কিভাবে পড়ব? পড়তে বসলেই তো আমার ঘুম আসে। তাহলে ঘুমাও, আজ থেকে ঘরে তোমার খাওয়া বন্ধ। ইরা বাদে সবাই রাতের খাবার খেতে বসেছে। অনু, কি বুঝলি? এবার কি চাকরিটা হবে? জানি না দিদি, দেখা যাক কি হয়। অহনা 2 লোকমা ভাত মুখে তুলে বাকি খাবারগুলো নিজের রুমে নিয়ে যায়। আফসানা আহমেদের বুঝতে বাকি রইল না, খাবারগুলো যে অহনার ইরার জন্য নিয়ে গেছে, কত ভালোবাসা বোনদের জন্য, বিশেষ করে ইরার জন্য। সবার ছোট তো, তাই অহনা অনুর চোখের মণি সে। সকালবেলা কাঁথা নিয়ে বেরিয়ে গেল অহনা। আচমকা একটা গাড়ি খুব দ্রুত ব্রেক করে, চারদিকে ধুলো উড়াতে থাকে। অহনার কাশি উঠে গেল, চোখেও কিছু দেখা যাচ্ছে না। একটু পরে দেখতে পেল গাড়ির গ্লাস নিচে নামিয়ে কেউ একজন তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, ব্যাগে কি? ইমতিয়াজ। কাঁথা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বিক্রি করতে। আপনার লাগবে নাকি স্যার? অহনা। ইমতিয়াজ কোনো উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট করলো। আয়ুষ, আজ রাতের জন্য আমার এই কাঁথাওয়ালিকে লাগবে। আয়ুষ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রাত 10টা ছুঁই ছুঁই। অহনা উঠানের এক কোণে বসে বসে জামির কথা চিন্তা করছে। জামিকে বিয়ে করা কি তার ঠিক হবে? সে কি সত্যি আমায় ভালোবাসে? চারিদিকে এত সুন্দর মেয়ে থাকতে জামি ভাই আমার মতো শ্যামলা বর্ণ মেয়েকেই বা কেন ভালোবাসবে? তাকে কি আমার হ্যাঁ বলে দেওয়া উচিত নাকি না, এ ব্যাপারে একবার অনুর মতামত নিয়ে দেখব। হঠাৎই অহনার মুখে টর্চের আলো এসে পড়ল। অহনা, কে বলাতে আলোটা নিভে গেল। চোর টোর নাকি ভেবে অহনা কে কে বলে একটু এগিয়ে গেল। সেই যে গেল। এখন রাত 12টা, অহনা এখনো আসেনি। কেউ জানে না অহনা কোথায়। বাড়িতে হুড়োস্থুল পড়ে গেল। একা একটা মেয়ে কোথায় গেল? তাছাড়া অহনা অনু ইরা কেউ এই সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয় না। তাহলে আজ কোথায় গেল? কেউ কেউ বলছে কোনো প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। কেউ কেউ তো আবার জামিনদের বাসায় চলে গেছে। জামি বাসায় আছে নাকি সেও উধাও, এটা দেখতে। অহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেল জামি। অহনার হাত পা চোখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে ইমতিয়াজ খানের বসুন্ধরার ফ্ল্যাটে। কিছু সময়ের মধ্যে কানে কারো পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ এদিকে আসছে। ইমতিয়াজ একটা সিগারেট ধরিয়ে মুখের কাছে নিয়ে লম্বা একটা সুখ টান দিল। তারপর অহনার চোখের বাঁধন আগলা করে দিল। ইমতিয়াজকে দেখেই অহনা প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমাকে এখানে এনে বেঁধে রেখেছেন কেন? বাঁধন খুলে দিন আমার।
মেয়েটার ঝাঁস আছে মানতে হবে, তবে এই ঝাঁস ইমতিয়াজ খানের কাছে খুবই তুচ্ছ। ইমতিয়াজ হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করলো, নাম কি? কি শুনতে পাও না? জিজ্ঞেস করেছি নাম কি। অহনা। তো অহনা তৈরি তো? কিসের তৈরি? কে আপনি? সরুন, আমি বাসায় যাব। বাসায় সবাই আমার জন্য কত চিন্তা করছে। কোথায় যাবে অহনা? এখন তো রাত সবে মাত্র 12টা। আজ যে সারা রাত তোমার এখানেই থাকতে হবে, তাও আবার আমার সাথে। অহনা সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ইমতিয়াজের গালে। থাপ্পড় খেয়ে যেন ইমতিয়াজ বনের সিংহ পশু হয়ে উঠেছে। অহনার হাত মোচড় মেরে দেওয়ালের সাথে চেপে ধরল ইমতিয়াজ। অহনা ব্যথায় কুঁকিয়ে উঠল। ইমতিয়াজ হিস হিস করে বলতে লাগলো, এত বড় সাহস তোর! তুই ইমতিয়াজ খান, এই ইমতিয়াজ খানের গালে থাপ্পড় মারিস? চিনিস আমাকে? কি আমি? আমি এমপি সেলিম খানের একমাত্র সন্তান। আরে তোর তো 7 জন্মের ভাগ্য যে তোর মতো কালো কুৎসিত একটা কাঁথাওয়ালি আমার সাথে রাত কাটানোর সুযোগ পেয়েছে। চাই না আমার এমন ভাগ্য। কান্না করতে করতে বলল অহনা, তোমার চাওয়া না চাওয়া আমার কিছু আসে যায় না বলে টান দিয়ে অহনার কামিজের হাতা ছিঁড়ে নিল ইমতিয়াজ। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। অহনার শরীরে অসংখ্য নখের চিহ্ন, দেখে মনে হচ্ছে কোনো বনের পশু ওকে ছিঁড়ে খেয়েছে। বিছানায় পড়ে আছে অহনা, যেন বিছানা ছেড়ে ওঠার শক্তি তার নেই। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এই জল ব্যথার নয়, এই জল ইজ্জত হারানোর। তার পাশেই শুয়ে আছে ইমতিয়াজ। মুখের দিকে তাকালে মনে হয় কত নিষ্পাপ একটা ছেলে, কিন্তু আসলে তার থেকে জঘন্য আর কেউ হতে পারে না। ইচ্ছে করছে লোকটাকে এখানেই মেরে ফেলি, কিন্তু না, আমি মোটেও ওর মতো জঘন্য বা নিচু পরিবারের নই। বিছানা ছেড়ে উঠে বসল অহনা। হাতে রক্ত জমাট বেঁধে গেছে। জামার হাতা ও বুকে অনেক অংশই ছিঁড়ে গেছে। দু হাত দিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করল অহনা। ইমতিয়াজ ঘুম ঘুম চোখে উঠে বসল। আপনি আপনার শরীরের ক্ষুধা পতিতালয়ে গিয়ে মেটাতে পারতেন। শুধু শুধু আমার মতো নিরীহ মেয়ের ওপর অত্যাচার করে ইজ্জত ভ্রষ্ট না করলেও পারতেন। করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল অহনা। কথাগুলো বলার সময় তার গলাটা ধরে আসছিল। ইমতিয়াজ মুচকি হেসে একটা শার্ট অহনার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নাও আর বের হও। শার্টটা নিয়ে অহনা ফ্লোরে ছুঁড়ে মারল। সব কিছু শেষ করে দিয়ে এখন আবার নাটক করা হচ্ছে। প্রয়োজনে আমার ইজ্জত যতটুকু আছে সেটাও সবাইকে বিলিয়ে দেব, তাও তোমার শার্ট গায়ে জড়িয়ে ইজ্জত লুকানোর চেষ্টা করব না। ইমতিয়াজ আবারও মুচকি হাসল। পকেট থেকে 1000-এর কয়েকটা নোট ধরিয়ে দিল অহনার হাতে। অহনা টাকাগুলো ইমতিয়াজের মুখে ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল। ইমতিয়াজ মুচকি হেসে টাকাগুলো তুলে রেখে দিল। কে বলতে পারবে দিনের বেলা এই হাস্যোজ্জ্বল চেহারাটা রাতের বেলা এত হিংস্র হয়ে ওঠে। দৌড়ে একটা ব্রিজের ওপর গিয়ে দাঁড়ালো অহনা। নিচে যখন ঝাঁপ দিতে যাবে তখন মা বোনদের মুখ চোখের সামনে ভেসে উঠল। আমি মরে গেলে সংসার চলবে কি করে? মা একা সংসারের খরচ চালিয়ে 2 বোনের পড়ার খরচ চালাবে কিভাবে? এতটা স্বার্থপর তো তুমি নও অহনা। শুধু কি নিজের কথা ভাববে? তোমাকে তো বাঁচতে হবে তোমার মা আর তোমার বাবা হারা 2 বোনের জন্য। নিজের তো সব শেষ হয়ে গেছে, এইবার 2 বোনকে বুকে আগলে বাকি জীবনটা কাটিয়ে দাও। আজ তোমার যে পরিণতি, কাল যদি তাদেরও সেই একই পরিণতি হয় তখন তাদের কে দেখবে? ভাবতেই চোখটা বন্ধ করে নিল অহনা। না, আমার বোনেদের কিছু হবে না। আমি ছায়া হয়ে ওদের পাশে থাকব। আমি ওদের আগলে রাখব। এখন বাড়ি যাবে কি করে? হাতে যে একটা টাকাও নেই। রাস্তার এক পাশে গুটিসুটি মেরে বসে রইল অহনা। এই ব্যস্ত শহরে কেউ একবার অহনাকে জিজ্ঞেসও করল না, এখানে বসে আছেন কেন? কি হয়েছে? কোথায় যাবেন? গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে। কেউ অহনাকে দেখে হাসছে, কেউ তো বা আফসোস করছে। ঘণ্টা খানেক পর একজন রিকশা চালক এসে অহনাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? এভাবে বসে আছো কেন? আর তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কেন? লোকটাকে দেখেই অহনার বাবার কথা মনে পড়ে গেল।
আজ নিজের বাবা থাকলে কি করতো। অনিচ্ছার সত্ত্বেও কেঁদে ফেলল অহনা। মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে ইরা। এই ইরা শোন শাওন, এটা অনুকে দিয়ে দিস। আর এই নে চকলেট তোর জন্য। হাতে একটা পার্সেল আর কয়েকটি চকলেট ধরিয়ে দিল শাওন। না, এগুলো আমি নেব না, পাগলি একটা। আমি না তোর বড় ভাইয়ের মতো। কথাগুলো বলার সময় হালকা করে চুল টেনে দিল ইরার। ইরা পার্সেলটা নিয়ে অনুর হাতে দিল। এটা আনাই অনু ইরাকে অনেক বকাবকি করে শেষে বলল, শোন, এটা যখন এনেই ফেলেছিস তখন আর কিছু বললাম না, কিন্তু মা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে, ঠিক আছে? তবে একটা শর্ত আছে। কি? এই পার্সেলে যা আছে তার 50 আমি নেব। অনু ভ্রু কুঁচকে তাকালো। ঠিক আছে অনু। অনু রুমের দরজা আটকিয়ে দিয়ে পার্সেলটা খুলতে লাগলো। রং বেরঙের চুড়ি ভর্তি পার্সেল। চুড়ির অর্ধেকটা অনু নিল, বাকি অর্ধেকটা ইরা নিল। সব নিচে একটা চিঠি রাখা। প্রিয় অনু, কিভাবে চিঠি লেখা শুরু করব বুঝতে পারছি না। আগে কখনো লিখেও নেই। লেখাগুলো হয়তো তোমার মতো এত সুন্দর মার্জিত হবে না, তাও একটু চেষ্টা। ভেবেছিলাম একগাদা ফুল দিয়ে বলবো ভালোবাসি তোমায়, কিন্তু ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। দেখছি তার মধ্যে তুমি একজন। অতঃপর ভাবলাম তোমাকে ফুল দিয়ে কি হবে, তুমি নিজেই তো একটা ফুল, আমার মনের বাগানে ফোটা ভালোবাসার ফুল। অনেক কথা বলবো ভেবে তোমার সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু তোমাকে দেখলে কি বলবো সেটা ভুলে যাই। এর আগেও অনেকবার বলেছি ভালোবাসি ভালোবাসি, আর প্রতিবারই তুমি তা প্রত্যাখ্যান করেছো। জানি এবারও করবে। তুমি যতবার আমার ভালোবাসা ফিরিয়ে দেবে আমি ততবারই বলবো ভালোবাসি ভালোবাসি। আমার বিশ্বাস তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিতে দিতে একদিন ঠিক আমায় ভালোবেসে ফেলবে। যাই হয়ে যাক না কেন, আমি কখনো তোমার পিছু ছাড়ব না, সেটা এক জন্মে হোক বা পর জন্মে। ইতি তোমার ভালোবাসার পাগল শাওন। অনু চিঠিটা ছিঁড়ে অর্ধেকটা ইরাকে দিয়ে দিল। দিদি, এটা কেন? কেন? সব কিছুর 50% চাই না তোর? তাহলে এটা বাদ যাবে কেন? তাহলে শাওন ভাইয়ার 50%ও কি দিয়ে দিবি আমাকে? মুচকি হেসে বলল ইরা। শাওন ভাইয়ার 50% কেন? গোটা শাওন ভাইয়াইকেই নিয়ে নে। সামনে কেঁদে চলেছেন আফসানা আহমেদ। বেলা 10টা। মেয়ে নিখোঁজ হওয়ার 24 ঘন্টা হয়ে গেছে। তিনি এখন ভেবেই নিয়েছেন পুলিশ স্টেশনে যাবেন। অহনার দুটি ছবি সাথে নিয়ে বেরোলেন আফসানা। উঠোনে যেতেই দেখতে পেলেন অহনাকে। এ কি হাল তার! অহনারে বলে চিৎকার করে উঠোনে আফসানা। ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো অনু ইরা। দৌড়ে মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আফসানা। নিজের পরনের শাড়ির আঁচল দিয়ে অহনার শরীর ঢেকে নিলেন। হাজারটা চুমু খেতে লাগলেন অহনার সারা শরীরে। আমার মেয়ে, আমার সোনা কই ছিল? কি হয়েছে আমার লক্ষ্মীর? আমার মেয়ের অমন অবস্থা কে করলো? মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল অহনা। যেন কোনো জড় পদার্থকে জড়িয়ে ধরেছেন আফসানা। চোখের পানিও যেন শুকিয়ে গেছে অহনার। অহনার এমন অবস্থা দেখে অনু অহনার ধারে হাউমাউ করে কাঁদছে। শুধু দূরে দাঁড়িয়ে রইল ইরা। সে যেন কিছুতেই বুঝতে পারছে না। পাড়া প্রতিবেশী সান্ত্বনা দেওয়ার বদলে নানান কটু কথা বলছে। আরও করাও মেয়েকে দিয়ে ব্যবসা। অমন বিয়ে উপযুক্ত মেয়েকে কি কেউ শহরে শহরে ঘোরায়, তাও আবার কিনা কাঁথা বিক্রির জন্য? কেউ আবার আফসোসের নাম করে খোঁচা দিচ্ছেন। উঠোনে দাঁড়িয়ে আফসানা আহমেদ চিৎকার করে উঠলেন, ব্যাস চুপ করুন আপনারা। মেয়ে আমার, ক্ষতি হলেও আমার হয়েছে, আর আপনারা এখানে অনুশোচনার নাম করে তামাশা দেখতে এসেছেন? কি বললেন? বিয়ে উপযুক্ত মেয়েকে দিয়ে ব্যবসা করাই কেন? আজ আমরা মা মেয়ে কাজ না করলে এই 4টা প্রাণ সেই কবেই ঝরে যেত। ওদের বাবা মারা যাওয়ার পর যখন 3টা মেয়ে নিয়ে না খেয়ে থাকতাম, তখন কই আপনারা কেউ তো এক মুঠো ভাত এনে দেননি। কেউ তো তখন বলেননি, আফসানা তুমি নাই বা খেলে, এই ভাতটুকু মেয়েদের মুখে তুলে দাও। তখন কেউ আমাদের খোঁজ নেননি। আর আজ আসছেন দরদ দেখাতে নাকি তামাশা দেখতে? আমাদের নিয়ে অনেক ভেবেছেন আপনারা, আর ভাবতে হবে না। এবার আপনারা আসুন। রুমে বসিয়ে 1 গ্লাস জল এগিয়ে দিলেন আফসানা। এক ঢোকে সব জল খেয়ে নিল অহনা।
অহনা, কিভাবে এটা হলো মা? কে করেছে এমন আর কেন? অহনার পাশে বসা মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন আফসানা। আয়ুষ আমাকে ধরে নিয়ে ইমতিয়াজ খানের হাতে তুলে দিয়েছিল বলেই হুড় করে কেঁদে উঠল অহনা। আফসানা আহমেদ আর কিছু জিজ্ঞেস করলেন না। মেয়েকে এখন মানসিক শান্তি দেওয়ার প্রয়োজন। এসব কথা মনে না করানোই ভালো। অহনা, চলো আমরা পুলিশ স্টেশনে যাই। লাভ নেই মা, ওদের হাত অনেক লম্বা। আমরা কোর্ট হাইকোর্ট যেখানেই যাই না কেন কিচ্ছু করতে পারবো না ওদের। ওরা টাকা দিয়ে সব মামলা শেষ করে দেবে। কে ওরা? ইমতিয়াজ খান হলো এমপি সেলিম খানের একমাত্র ছেলে, আর আয়ুষ ইমতিয়াজ খানের পার্সোনাল সেক্রেটারি। আফসানা আহমেদ কেঁদে উঠলেন। উপরে একজন আছে যিনি সব দেখছেন। ওই জানোয়ারটা একদিন তার পাপের ফল পাবে। দরজার ওপাশ থেকে সব শুনছে ইরা। আয়ুষ? কোন আয়ুষের কথা বলছে দিদি? যেই আয়ুষ মাসের পর মাস আমার পেছনে ঘুরছিল একটু ভালোবাসা পাওয়ার জন্য? এই কি সেই আয়ুষ? যেই আয়ুষকে আমি শহরের বাবু বলে ডাকতাম? এই কি সেই আয়ুষ? এই কি সেই আয়ুষ যার জন্য একটু হলেও আমার ভেতরে ভালো লাগা কাজ করছিল? ইরা মায়ের বাটন ফোনে আয়ুষের নাম্বার তুলে কল করে। ওপাশ থেকে রিসিভ করে। হ্যালো পাখি, শহরের বাবু, আমি আপনার সাথে দেখা করতে চাই। আজ সূর্য কোন দিকে উদিত হলো? এতদিন পর তাহলে আমার প্রতি একটু ভালোবাসা জন্মালো? ইরা আর কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দিল। অহনা একটা রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল। বাইরে থেকে আফসানা আহমেদ দরজা ধাক্কাচ্ছেন। ভয় নেই মা, আমি কিছু করব না। মরার হলে এখানে আসার আগেই মরে যেতাম। আমি একটু একা থাকতে চাই। অহনার কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন আফসানা। আপনারা একটু পড়ে নিন প্লিজ।